নমস্কার। বিশ্ব সংবাদ কেন্দ্রের সকল শ্রোতাকে জানাই আমার সাদর আমন্ত্রণ এবং স্বাগত। আমাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা শৃঙ্খলার আজকে আমরা পঞ্চম দিনে এসে উপনীত হয়েছি। আমাদের আজকের বক্তা কৃষি বিশেষজ্ঞ ও প্রাবন্ধিক ডক্টর কল্যাণ চক্রবর্তী। উনি একাধারে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের সিনিয়র প্রফেসর এবং স্বস্তিকা পত্রিকার নিয়মিত লেখক। ওনার আজকের টপিক হলো কৃষি প্রধান দেশের গ্রাম বিকাশ। এই গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর আলোকপাত করবেন এবং আশা করি সকল শ্রোতা ধৈর্য ধরে পুরো বক্তব্যটি শুনবেন। ধন্যবাদ। নমস্কার। স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। ধন্যবাদ জানাই বিশ্ব সংবাদ কেন্দ্রকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রস্তুত বিষয় কৃষি প্রধান দেশের গ্রাম বিকাশ। শূন্য পুরাণের কবিতা শুনছেন সিস্টার নিবেদিতা, শোনাচ্ছেন বাংলা সাহিত্যের খ্যাতনামা গবেষক ডক্টর দীনেশচন্দ্র সেন মহোদয়। শিব, কেন তুমি ভিক্ষা করে খাও? ভিক্ষা বড় হীন বৃত্তি। কোনোদিন কিছু জোটে, কোনোদিন রিক্ত ভাণ্ডে ফিরে আসো। যদি তুমি চাষ করো, ধান ভানো, তাহলে তোমার কষ্ট দূর হবে। হে প্রভু, কতদিন তুমি উলঙ্গ হয়ে কেঁদো বাঘের ছাল পরে কাটাবে? যদি কার্পাস বনে তুলো করো, তবে কাপড় পরতে পাবে, কত সুখী হবে। রামেশ্বরে শিবায়ন কাব্যে আমরা পেয়েছি, চষ ত্রিলোচন চাষ, চষ ত্রিলোচন, নহ উদাসীন হও, ছাড়ো পরিজন। নিবেদিতা শুনছেন আর উত্তেজনায় কেবলই বলছেন, আশ্চর্য, আশ্চর্য। ও দীনেশ বাবু, এটা একটা আশ্চর্য বিষয়। উপাসক উপাস্যের কাছে চাইবেন কি? ভগবানের কাছে, ভগবানের প্রতি অনুরক্ত হয়ে নিজেকেই ভুলে গেছেন। ঠাকুরের কষ্ট কিভাবে নিবারণ হবে সেটাই তার চিন্তা। একেই বলে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। শুধু কি কৃষি অঙ্গনের জন্য? শুধু কি কৃষি পরিসংখ্যানের জন্য? জলা জঙ্গল জমি জরিপের জন্য? কেবল পরিসংখ্যান ভারতবর্ষকে কৃষি প্রধান দেশ গড়েনি। ভারতের অন্তরাত্মায় কৃষির এক ঘনিষ্ঠ অন্দরমহল আছে। গ্রাম ভারতের মধ্যে কৃষির আন্তরিকতা আছে। ভারতবর্ষে দেবতাও কৃষি কাজ করেন। হলধর, বলরাম, মহাদেব শিবের বৃত্তিও কৃষিকর্ম। তাই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। জৈব কৃষিতে আমরা সবুজ সার এই কথাটা শুনেছি। সবুজ সার বা গ্রিন ম্যানিওর, এর বৈশিষ্ট্য বোঝাতে আমরা ভগ্নী নিবেদিতার উদাহরণ দিতে পারি। নিবেদিতার যে জীবনবোধ, সেটি একটি সার্থক সবুজ সারের উদাহরণ। নিবেদিতা দেশভক্তির সমার্থক। তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহিতলাল মজুমদার
কবি, তিনি বলছেন, বাংলার নবজাগরণের মাটিতে হলকর্ষণের পর বীজ বপন হলো, বৃষ্টিপাত হলো, দিকে দিকে নতুন অঙ্কুর দেখা গেল। তারই মধ্যে একটি বীজ সকলের থেকে দূরে এক কোণায় অঙ্কুরিত হয়েছে, নিজেকে ফুলে পল্লবে বিকশিত করবার জন্য নয়, অন্য ফসলের সার হিসাবে ব্যবহার করবার জন্য। এই ফসল বাজার পর্যন্ত পৌঁছানোর নয়, কেবল সার হওয়ার ফসল। পরাধীন ভারতবর্ষে অনেক দেশ হিতৈষী মানুষ, সাধু সন্ত বিপ্লবী মানুষ ভারত মাকে শৃঙ্খলা মোচনের জন্য সবুজ সার হয়েছেন, নিজেরা নিঃশেষ হয়ে দেশ সেবা করেছেন। তাদেরই কেউ কেউ পল্লী এবং গ্রাম উন্নয়নে জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে গেছে। তার আগে বলবো এক মহিলা কৃষিবিদ খনার কথা। যে দেশের অর্থনীতি কৃষিকাজের উপরে দাঁড়িয়ে আছে, সে দেশের লোক সংস্কৃতিতেও কৃষি জগতের চিত্র আমরা খুঁজে পাই। এই যে প্রাতিষ্ঠানিক কৃষি শিক্ষা, তার পূর্বে ভারতবর্ষের কৃষক আবহমান কাল ধরে লোকায়ত ধারার মধ্যে কৃষির উন্নতি করার চেষ্টা করেছে। বাংলা, আসাম, উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে প্রচলিত যে খনার বচন এমনই মণিমাণিক্যে পূর্ণ, এগুলোকে বলা যেতে পারে কৃষি লোকজ্ঞান। ডক্টর নিহার রঞ্জন রায়, ইতিহাসবিদ, তিনি বলছেন এই ধরনের বচনগুলো প্রাক তুর্কি আমলের প্রবাদ সংগ্রহ। এই বচনগুলো আমরা দেখেছি পর্যবেক্ষণ ভিত্তিক, লোকজ্ঞান এবং মানুষের অন্তরাত্মায়, কৃষিজীবী মানুষের অন্তরাত্মায় আজও সমানভাবে প্রথিত এবং টেকসই। এই খনার বচনগুলো অনেকটা বাংলা সাহিত্যের অনুগল্পের মতো। কৃষক সমাজের কাছে একটা উল্লেখযোগ্য সূত্র, কৃষকের একটি সমষ্টিগত উপাদান। কৃষিকাজের সমৃদ্ধি তখন ছিল গ্রামোন্নয়ন, এবং এই গ্রামোন্নয়ন ছিল বাস্তবাশ্রিত এবং একটি নির্ভেজাল কৃষিতত্ত্ব। দরিদ্র নিরক্ষর কৃষকের কাছে সহজে পৌঁছে যেত কৃষি প্রযুক্তির প্যাকেজ, এবং এই ধরনের লোকজ্ঞান বা লোক সংস্কৃতির মাধ্যমে কৃষি এবং গ্রাম বিকাশ সম্ভব হতো। এইদিকে আমরা দেখছি যে যাযাবর শিকারীর জীবন, খাদ্য সংগ্রহকারীর জীবন, এটা প্রকৃত অর্থে যথেষ্ট চাপের ছিল। তার কারণ অনন্ত চেষ্টায় খাদ্য সংগ্রহ করতে হতো, অস্থায়ী বাসস্থান বুঝে নিতে হতো, শান্তিপূর্ণ অবসর যাপনের অবকাশ তখন ছিল না। তাই তখন গঠনমূলক বৌদ্ধিক যে সাধনা, সেটাও সম্ভব ছিল না। ফলে কৃষি এবং গ্রামীণ জীবনের যখন গোড়াপত্তন হলো, কৃষি মানুষকে যাযাবর জীবন থেকে থিতু করল। স্থায়ী জীবনে সে কঠিন করুণ অবস্থা থেকে মুক্তি পেল, খাদ্য নিরাপত্তা পেল, মানুষের অবসর জীবন সুখের হল, আনন্দের হল। সেই অবসরে তারা বৌদ্ধিক সাধনা চরিতার্থ করবার জন্য সচেষ্ট হল, সক্ষম হল। এই যে বৈদিক সাহিত্যের যে টেক্সট,
তার মেজর থিম কি? কৃষি সমৃদ্ধির জন্য প্রার্থনা, অরণ্য পরিবেশের জন্য প্রার্থনা, গবাদি পশু সংক্রান্ত কার্যকলাপ প্রার্থনা। আমরা বৌদ্ধ যুগেও দেখছি যে ব্রাহ্মণেরা জমি চাষ দিচ্ছে, ফসল ফলাচ্ছে, প্রাণী সম্পদ রক্ষা করছে, কৃষির অন্যান্য কাজকর্ম করছে। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, তা ছিল জ্ঞান এবং তথ্যের একটি মূল্যবান ভাণ্ডার। ভারতবর্ষের যে কৃষি অর্থনীতি, তা নিয়ে বহু তথ্য এখানে সন্নিবেশিত হয়েছে। ইউরোপের মানুষ যখন অসভ্য অবস্থায় দিন যাপন করছে, ভারতবর্ষের মানুষ তখন কৃষিতে থিতু হয়ে সাহিত্য রচনা করছে। এই যে কৃষি, এ কেবল ভূমিতে কর্ষণ নয়, মৎস্য চাষ, শিকার, মৌমাছি পালন, রেশম চাষ, লাক্ষা চাষ, হাঁস, মুরগি, ছাগল, গরু প্রতিপালন, ফসল প্রক্রিয়াকরণ, ফসলের সংরক্ষণ, সব কিছু মিলেই সামগ্রিক কৃষি। খাদ্য সংগ্রহের এই যে নানাবিধ প্রয়াস, তার কারিগরি, খাদ্য প্রস্তুতির নানান প্রযুক্তি, কৃষি শিল্প, এই সব মিলিয়েই সামগ্রিক কৃষি। এই যে খাদ্যের প্রয়োজন, সেই প্রয়োজনেই সভ্যতার নানান কর্মকাণ্ড। এই যে অনন্ত যুদ্ধ বিগ্রহ, এই যে যুগ যুগান্তর ধরে রাজ্য সাম্রাজ্যের উত্থান পতন, শোষণ, বঞ্চনা, ছলনা, প্রতারণা, এসবই এই কৃষিকে কেন্দ্র করে। কৃষি হচ্ছে সভ্যতা নামে এক বিপুল বহু জটিল একটি প্রক্রিয়া, তার গুরুত্বপূর্ণ অঙ্গ, তার ভিত্তি। এই মজবুত ভিতের উপর গড়ে উঠেছে সভ্যতার নানান অধিরূপ। এবার আমরা আলোচনা করব যে ব্রিটিশ ভারতের কাল পর্ব। আমরা ব্রিটিশ ভারতের কাল পর্বকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম, 1757 সাল থেকে 1813 সাল পর্যন্ত বণিক পর্ব। তখন বণিকেরা সরাসরি লুট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কারবার পাচ্ছে। দ্বিতীয় যেই পর্ব 1813 থেকে 1857, শিল্প বিপ্লবের পর ব্রিটেন তার সুবিধা মতো অবাধ ব্যবসা বাণিজ্যের অধিকার পাচ্ছে, শিল্পভিত্তিক কাজ করার অধিকার পাচ্ছে, অর্থাৎ এই যে শোষণ, সেই পর এই সময় আমরা দেখতে পাচ্ছি সেই নীল চাষের, নীলকরদের অত্যাচার। তার কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে একচেটিয়া অধিকারে ছিল নীল চাষ। 1813 সালে সনদ আইন চালু হওয়ার পরে এই একচেটিয়া অধিকার কোম্পানি হারালো। তার পরিবর্তে ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকররা বাংলায় এলো। কেউ এলো রেশম চাষ করতে, কেউ কার্পাস সুতো এখান থেকে সংগ্রহ করতে, এবং কৃষকের উপর অত্যাচার শুরু করল। তৃতীয় যে পর্ব, অর্থাৎ 1857 থেকে 1947 সাল পর্যন্ত, সেটি হচ্ছে ব্রিটিশ ব্যাংক এবং বাণিজ্য সংস্থার মাধ্যমে ভারতে পুরোদস্তুর একটি লগ্নি ঘাঁটি নির্মাণ করে দেওয়া। কেমন সেই পর্ব? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতাটি উদাহরণ হিসাবে এখানে আনতে পারি। বেতন 25 টাকা, সওদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি,
খেতে পাই, দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় বাঁচে। এই যে সৌদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। আমরা দেখছি যে ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ, খাদ্য সংকট লেগেই আছে। 10টি বড় মাপের মন্বন্তরের সাক্ষী ভারতবাসী হয়েছিল ব্রিটিশ শাসন। তাতে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ নিযুত মানুষের প্রাণহানি ঘটেছিল। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1769 থেকে 70 সালে সেই কুখ্যাত বেঙ্গল ফেমিন বাংলা সমেত পূর্ব ভারত পর্যুদস্ত হল, 1 মিলিয়ন মানুষ মারা গেল। এই সংখ্যাটা বাংলার 1/3 মানুষ। যারা বেঁচে পড়তে রইল তারা কেউ কেউ মৃত দেহের মাংস ভক্ষণ করতে বাধ্য হল। তারপর আমরা দেখছি 1899-1900 সাল, সেই সময় দুর্ভিক্ষ হচ্ছে দাক্ষিণাত্যে, মধ্য ভারতে, রাজপুতানায়, পাঞ্জাবে বিপুল সংখ্যক মানুষ, তাদের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর দুর্গতি। এরপর আমরা দেখছি 1943 সালে বাংলাতে 50-এর মন্বন্তর, যেখানে ত্রাণ কার্য সংগঠিত করছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মুসলিম যুগে বা মধ্যযুগে যে কৃষকের অবস্থা খুব ভালো ছিল তাও কিন্তু নয়। 8ম থেকে অষ্টাদশ শতকের মধ্যযুগীয় যে ভারতবর্ষ, সেখানকার কৃষকের অবস্থা ভালো ছিল না। 998 থেকে 1030 সালের মধ্যে আমরা দেখছি যে তুর্কি মোহাম্মদ গজনভি বারে বারে ভারতবর্ষ আক্রমণ করছেন, লুটতরাজ করছেন, হত্যাযজ্ঞ সংগঠিত করছেন। কোনো তুর্কি সম্রাট, এমনকি দাসবংশীয় রাজারাও কৃষির উন্নতি করেননি, হিন্দু কৃষকের দুর্গতি দূর করেননি। আলাউদ্দিন খলজির সময় হিন্দু কৃষকের দুর্গতি চরমে পৌঁছেছিল, দারিদ্র্যই তাদের চিরসম্বল ছিল। 1325 থেকে 1351 মোহাম্মদ বিন তুগলক তিনি রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করলেন। কেন না, রাজস্ব বৃদ্ধি করবার জন্য। যদিও পণ্ডশ্রম হয়েছিল, কিন্তু মাঝখান থেকে গাঙ্গেয় দোয়াব অঞ্চলে হিন্দু যে রায়ত, তাদের উপরে শুল্ক আদায় করতে গিয়ে, চাপিয়ে দিতে গিয়ে অতিষ্ঠ করে তাদেরকে ভিখারি বানিয়ে ছেড়েছিলেন মোহাম্মদ বিন তুগলক। তবে মুসলিম যুগে কিছু ব্যতিক্রম তো ছিল, যেমন গিয়াসউদ্দিন তুগলক, শের শাহের অল্প সময়, আকবর, যারা কিছুটা হলেও কৃষক দরদি ছিলেন। তবে আকবরের কৃষক মঙ্গলের চিন্তার মূল ব্যক্তিত্ব কিন্তু রাজা তোডরমল। মোগল সম্রাটেরা সামগ্রিকভাবে কৃষি বিষয়টিকে তারা অবহেলিতই করেছিল। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার যে কয়েকটি খণ্ডে হিস্ট্রি অফ সায়েন্স ইন ইন্ডিয়া গ্রন্থ রচনা সম্পাদনা করিয়েছে, তার মধ্যেও কিন্তু এই মুঘল যুগে বা মধ্যযুগে কৃষকের যে উন্নতি হয়নি সেই কথাটা উল্লেখ আছে। যারা মাথার ঘাম পায়ে ফেলে জমি চষছে, খাদ্য উৎপাদন করছে, তারা ছিলেন নিকৃষ্ট প্রকৃতির মানুষ। মুঘল যুগে কারা সম্মান পেয়েছে? কেবলমাত্র দক্ষ মুসলমান মালিদের সম্মান ছিল, যারা বাগান বানাতো, মোগল স্টাইল অফ গার্ডেনিং। ঔরঙ্গজেবের অসহনীয় যে শুল্ক অত্যাচার, তাতে হিন্দু চাষিরা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন দেখি যে প্রাচীন হিন্দু যুগ, সেখানে কিন্তু কৃষির অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। সেজন্যই দেশ তখন সমৃদ্ধ ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় অ্যানিম্যাল হাজবেন্ড্রি সেটিকে একটি বিশেষ দৃষ্টিতে দেখা হতো। গরুকে আঘাত করা হতো না, গো হত্যায় ভয়ঙ্কর পাপ ছিল, শাস্তি ছিল। গো প্রজননে বিশেষ দৃষ্টি ছিল, গো উন্নয়নের চেষ্টা চলত। ভেটেনারি সার্ভিস তখন এক বিশেষ পরিষেবা ছিল। আমরা দেখছি হিয়েন সাং তিনি 500 সাল নাগাদ
রাজস্থানের টেরাকোটার বালতি নির্মিত যে পার্সিয়ান হুইল সেটির ব্যবহার করতে দেখছেন কৃষিকাজে সেচের জন্য। বিজ্ঞানী রান্ধোয়া বলছেন এটি মোটেই পার্সিয়ান হুইল নয়, হওয়া উচিত নয়, এটি আদতে ইন্ডিয়ান হুইল, এটি প্রাক ইসলামিক যুগে, মোটেই ইরান থেকে ভারতে আসেনি। রাজপুত রাজারা পশ্চিম এবং উত্তর পশ্চিম থেকে যে মুসলমান আগ্রাসন হতো, লুটতরাজ হতো, কৃষিকাজকে বিনষ্ট করত, সেটি বন্ধ করবার জন্য এবং কৃষিকাজের সুস্থিরতার জন্য চেষ্টা করেছে। গৌড়ের যে পাল রাজা 760 থেকে 1123 পর্যন্ত সেচের সুবিধার জন্য বাংলার নানান জায়গায় খাল খনন করেছেন, লেক পুকুর খনন করেছেন। এবার আমরা আসব, আলোচনার মধ্যে আনব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, তার অবদান। তিনি একটি অনবদ্য প্রবন্ধ লিখেছিলেন বঙ্গদেশের কৃষক। দেশের শ্রীবৃদ্ধি, প্রকৃত অবস্থা, জমিদারের শোষণ, অত্যাচার, তার যে স্বরূপ, প্রজার অনুন্নতি, দেশীয় কৃষি আইনের বিস্তৃত আলোচনা তিনি এই প্রবন্ধে করেছেন। বাংলার অসহায় যে কৃষক, সেই কৃষক সমাজের দুর্দশার কথা আছে, অবর্ণনীয় দুর্গতি, অর্থনৈতিক অবস্থার বিস্তারিত ছবি আছে। এই যে প্রবন্ধ, সেখানে আমরা দেখছি যে রামা কৈবর্ত এবং হাসিম শেখ তাদেরকে হিন্দু বা মুসলমান হিসাবে তিনি দেখাচ্ছেন না, দেখিয়েছেন কৃষিজীবী একটি শ্রেণী হিসাবে। আমাদের আশ্চর্য হতে হয় যে মার্ক্সবাদী দীক্ষায় চালিত না হয়েও কিভাবে মানুষকে ভালোবেসেছেন, কৃষিজীবী মানুষকে ভালোবেসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মার্ক্সবাদীরা তাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছেন, কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার যে সাম্যবাদের বীজ বুনেছিলেন, তিনি সাম্য নামে একটি প্রবন্ধও রচনা করেছিলেন। তাই অঙ্কুরিত হয়ে মহিরীয় হয়েছে হিতবাদী মানুষ, দেশ হিতৈষী মানুষ, কৃষিজীবী মানুষের দুঃখে সংবেদনশীল। বাংলায় এমন সাম্যবাদী মানুষ আরও কয়েকজন জন্মেছেন। স্বামী বিবেকানন্দ তার মধ্যে অন্যতম, আদ্যন্ত সাম্যবাদী মানুষ। সাম্যবাদ প্রচারের জন্য তাই বঙ্গদেশে বিদেশি ঠাকুর পুজোর দরকার নেই। নিজের মোক্ষ লাভ আর জগতের উন্নতির জন্য রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেবা কাজ শুরু হয়েছিল আমরা জানি। শাখা কেন্দ্র খোলা হয়েছিল, প্রথম শাখা কেন্দ্র মুর্শিদাবাদের সারগাছিতে 1897 সালে। তখনই স্বামীজি একটি চিঠি লিখছেন স্বামী শুদ্ধানন্দকে, বলছেন যে অখণ্ডানন্দ মহুলাতে অদ্ভুত কাজ করেছেন বটে, কিন্তু কার্যপ্রণালী ভালো বলে মনে হচ্ছে না। মনে হয় তারা একটি গ্রামেই তাদের শক্তি ক্ষয় করছে, তাও কেবল চাল বিতরণের কাজে। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমস্ত ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্রতম গ্রাম তার বিকাশের পক্ষেও পর্যাপ্ত নয়। অর্থাৎ স্বামীজি সমগ্র গ্রাম ভারতের উন্নয়ন চাইছেন, বিকাশ চাইছেন, কোনো ভর্তুকিজীবী তৈরি করতে চাইছেন না। বলছেন উই হেল্প দেম টু হেল্প দেমসেলস। তারা যাতে নিজেরাই নিজেদের কাজ করতে পারে, নিজেদের সাহায্য করতে পারে। এখন যাকে বলা হয় পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, সহভাগী উন্নয়ন, উদ্ধারে আত্মনাথানং, নিজেই নিজেকে উদ্ধার করবে। স্বামীজি বলছেন ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা,
উপকার এবং উন্নতির আবশ্যিকতা আছে, তখন তোমার কাজ ঠিক হচ্ছে সেটা বলেই জানবে। এখন ভারতীয় প্রেক্ষাপটে গ্রামীণ উন্নয়নের সংজ্ঞাটা কি হবে? প্রথম, গ্রামাঞ্চলে কৃষি এবং যে সংশ্লিষ্ট কার্যক্রম তাতে সর্বোচ্চ উৎপাদন পেতে হবে। দ্বিতীয়, গ্রামীণ শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, কুটির শিল্পের উপরে জোর দিতে হবে। তৃতীয়, সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন। গ্রামাঞ্চলে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, দুর্বল শ্রেণীর জন্য। চতুর্থ, তাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। পঞ্চম, মৌলিক যে সুযোগ সুবিধা প্রদান করতে হবে, যেমন পানীয় জল, বিদ্যুৎ, বিশেষ করে উৎপাদনশীল কাজের জন্য বিদ্যুৎ, গ্রামগুলিকে বাজার কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করে, রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্য এবং শিক্ষার সুযোগ। কিভাবে এবং কোন মানসিকতায় গ্রামের উন্নতি করতে হবে তা লোকহিত প্রবন্ধে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের উপকার করব মনে করলেই উপকার করতে পারি না। উপকার করবার অধিকার থাকা চাই। যে বড় সে ছোটর অপকার অতি সহজেই করতে পারে, কিন্তু ছোটর উপকার করতে কেবল বড় হলে চলবে না, ছোট হতে হবে, ছোটর সমান হতে হবে। মানুষ কোনোদিন যথার্থ হিতকে ভিক্ষারূপে গ্রহণ করবে না, ধার হিসাবেও নয়, কেবলমাত্র প্রাপ্য হিসাবেই গ্রহণ করবে। আমরা লোকহিতের জন্য যখন মাতি, তখন অনেক সময় সেই মাতলামির মধ্যে একটা অভিমানের মদ থাকে। লোকের মধ্যে সব বিষয়ে আমি বড়, এই কথাটা রাজকীয় চালে আমরা ভোগ করতে চাই। সেই জন্যই আমরা লোকহিতের আয়োজন করি। এরকম ক্ষেত্রে আমরা লোকের অমঙ্গলই করি, নিজেদেরও মঙ্গল করি না। ভালো কাজ করবার একটা ঈশ্বরদত্ত উপায় আছে, অধিকার আছে, সেটি হচ্ছে প্রীতি। প্রীতির দানের মধ্যে কোনো অপমান নেই, কিন্তু নিজেকে প্রচার করার দানে মানুষ অপমানিত হয়। মানুষের যদি সবচেয়ে খারাপ করতে হয়, তাহলে তার কিছুটা উপকার করতে হবে, অথচ তাকে প্রীতি না করা, না ভালোবাসা, তাহলে কিন্তু মানুষের সবচাইতে খারাপ করা হবে। এই যে গ্রামোন্নয়নের বিষয়, তার প্রয়াস রবীন্দ্রনাথ শুরু করেছিলেন তার পারিবারিক জমিদারি এলাকায়। 1891 সালে রবীন্দ্রনাথ পারিবারিক জমিদারির ভারপ্রাপ্ত হলেন। এর ফলে গ্রামের প্রাত্যহিক জীবনযাপনের চিত্র তিনি খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন। গ্রামোন্নয়নে কবিপুত্র রথীন্দ্রনাথ, তারও অবদান আমরা দেখতে পাচ্ছি। তিনি খুব সুন্দরভাবে মুন্সিয়ানার সঙ্গে জটিল কৃষি বিষয়কে সরল বাংলা ভাষায় উপস্থাপন করছেন। ভালো বিজ্ঞান জানা না থাকলে মাতৃভাষায় তা কখনোই প্রকাশ করা যায় না। কৃষি বিজ্ঞান গবেষণা এবং সম্প্রসারণে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি অনবদ্য ভূমিকা ছিল। 20 শতকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতী পত্রিকায়
কুড়ির দশকে বৈজ্ঞানিক কৃষিকার্য এই বিষয়ে প্রবন্ধ লিখছেন সম্পাদিকা সরলা দেবী, ঠাকুরবাড়ির মেয়ে। রবীন্দ্রনাথের যে সাহিত্য কর্ম, সেখানে কৃষি চিন্তার কথা আমরা দেখছি। তার যে মালঞ্চ উপন্যাস, তাতে উদ্যান ভাবনা আছে, আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। কবিপুত্র রথীন্দ্রনাথ আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যা পড়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ তার জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও পাঠাচ্ছেন, পুত্র বন্ধু সন্তোষ মজুমদারকে পাঠাচ্ছেন বিদেশে, কৃষিবিদ্যা গোপালন বিষয়ে বিদ্যাশিক্ষার জন্য পাঠাচ্ছেন। 1899 সাল রবীন্দ্রনাথের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় শিলাইদহে নতুন জাতের ধান চাষ শুরু হলো মার্কিন ভুট্টা চাষ, নৈনিতাল আলুর চাষ, পাটনায় মটর, আখ, কপি, রেশম চাষের প্রচেষ্টা হলো। কুঠিবাড়ির চারপাশে জমিকে কেন্দ্র করে প্রজাদের মধ্যে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। প্রতিসারে তিনি কৃষকদের ঋণ পাওয়ার সুযোগ করে দিলেন। কৃষি ব্যাংক স্থাপিত হল, গঠিত হলো তাঁত শিল্পের যে শিক্ষা কেন্দ্র। গ্রামীণ মানুষকে নিয়েই তাদের দ্বারাই পল্লী উন্নয়নের চেষ্টা করলেন, গ্রাম পুনর্গঠনের চেষ্টা করলেন রবীন্দ্রনাথ। শক্ত এঁটেল মাটি ট্রাক্টর দিয়ে চষা হলো, কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হলো, ধর্মগোলা তৈরি হলো। অনাবৃষ্টি যদি হয়, অতিবৃষ্টিজনিত যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে খাজনা মুকুবের বন্দোবস্ত হলো। নোবেল পুরস্কার থেকে যে টাকা তিনি পেয়েছিলেন, বিপুল পরিমাণ অর্থ, তিনি প্রতিশোধের ব্যাংকে রেখে মূলধনের সমস্যা খানিকটা মেটানোর চেষ্টা করলেন। শাহজাদপুর, সেখানকার গোপালকদের তিনি উন্নত জাতের গাভী চারণভূমি দান করলেন। রবীন্দ্রনাথের যে শ্রীনিকেতন প্রকল্প, তার মধ্যে যে গ্রামীণ কৃষির যে উন্নয়ন, তার একটি স্পষ্ট ধারণা আছে। বলবো ঋষি অরবিন্দের কথা। শ্রী অরবিন্দ মনে করতেন, ভারতবর্ষের যদি সামাজিক রাজনৈতিক পরিবর্তন করতে হয়, তবে গ্রাম সমিতি গঠন অপরিহার্য। আত্মনির্ভরশীল গ্রাম সমিতি গঠনের উপরেই নির্ভর করবে পূর্ণ স্বরাজের রূপায়ণ। এই যে গ্রাম সমিতি, তার মাধ্যমে সাধারণ মানুষের চেতনা জাগ্রত হবে, তারা সচেতন হবে। গ্রামীণ সাধারণ মানুষ তারা অনুভব করবেন, তারা গ্রাম সমিতি যদি তৈরি করতে পারেন, তাহলে মত প্রকাশের সুযোগ তারা পাবেন। পল্লী উন্নয়ন নিয়ে এই যে রবীন্দ্রনাথের বাস্তব চিন্তা ভাবনা কাজকর্ম, তার আগেই শ্রী অরবিন্দ 20 শতকের শুরুতে পল্লী সমিতি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। তার সম্পাদিত নানান পত্রিকায়, বন্দে মাতরম, যুগান্তর, ধর্ম, কর্মযোগিন ইত্যাদি পত্রিকায়। এরপর শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে চলে গেলেন। আমরা দেখছি 1926 সালে তিনি আশ্রমের সমস্ত দায়িত্ব শ্রী মাকে হস্তান্তরিত করছেন। শ্রী মা 1968 সালে অরোভিল তৈরি করছেন। অরোভিল অর্থাৎ প্রভাত নগরী, ভোরের শহর পত্তন করছেন। শ্রী অরবিন্দের যে দর্শন, তার উপর ভিত্তি করেই এই নগরীর পত্তন। সেখানে গ্রিন বেল্ট হচ্ছে, সবুজ গাছপালা হচ্ছে,
খামার তৈরি হচ্ছে, বনজ সম্পদ, খাদ্য, ভেষজের আয়োজন হচ্ছে। এরপর আমরা বলতে পারি দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়ের কথা। সঙ্গীতকার দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একজন কৃষি বিশেষজ্ঞও ছিলেন। তিনি বিলেত থেকে কৃষি বিজ্ঞান পড়ে এসেছিলেন। তিনি চাকরি করেছিলেন জরিপ বিভাগে, ভূমি রাজস্ব বিভাগে। 1906 সালে তিনি মহামূল্যবান একটি কৃষি বিষয়ক গ্রন্থ ক্রপস অফ বেঙ্গল রচনা করছেন। সমগ্র বাংলা জুড়ে তিনি নিজস্ব যে কৃষি পর্যবেক্ষণ, তার ফলাফল তা লিপিবদ্ধ করছেন। এই কৃষিবিদ দ্বিজেন্দ্রলাল রায় তিনি চেয়েছিলেন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কৃষি কাজে নিয়োজিত হোক, অন্যদের উৎসাহ দিক। তখন বাংলা বা ভারতে শিল্পের বিকাশ তেমন ছিল না। শিক্ষিত বিরাট এক সংখ্যক মানুষ, তাদেরকে চাকরি দেওয়ার সুযোগ ছিল না। অথচ শিক্ষিত শ্রেণী গ্রাম ছেড়ে শহরের অভিমুখে আসছেন। ভৌম কৃষি বা প্রাণী পালনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এই অবস্থায় ডিএল রায় উপলব্ধি করছেন গ্রামে ফিরে যাওয়া ছাড়া দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। তিনি রিসার্চ ফার্মগুলোর উন্নততর তদারকি চাইছেন এক্সপেরিমেন্টাল ফার্মের যে পরীক্ষিত তথ্যগুলো ডিমনস্ট্রেশন ফার্মে নিয়মিত প্রদর্শিত হোক, যেন প্রতিটি ডিভিশন পিছু একটি করে ডিমনস্ট্রেশন এগ্রিকালচারাল ফার্ম থাকুক। চেয়েছিলেন যে কৃষি সমীক্ষা নিয়মিত চলুক, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক কৃষি উন্নয়ন কোন পথে হবে। শুধু চাকরি নয়, কৃষি স্নাতকেরা সরকারি উৎসাহে নিজেরা আদর্শ কৃষি খামার গড়ে তুলুক। ভারতের কৃষি কলেজে চাষির ছেলে, জমির মালিকের ছেলে, তারা প্রশিক্ষণ নিতে আসুক, ভীষণভাবে চেয়েছিলেন তিনি। এখন সেটা সবসময় হয় না। কৃষি নিয়ে পড়েই সরকারি চাকরি চান তারা। ভারতে সবুজ বিপ্লবের অন্যতম প্রাণপুরুষ বশিষ্ঠর সেন, যিনি মা সারদা, সিস্টার নিবেদিতা, রবীন্দ্রনাথ এবং আচার্য জগদীশচন্দ্র বোসের স্নেহধন্য একজন উদ্ভিদ বিজ্ঞানী। 1924 সালে তিনি কলকাতার বোসপাড়া লেনে স্থাপন করেছিলেন বিবেকানন্দ ল্যাবরেটরি। 1936 সালে তিনি স্বামীজির প্রিয় পাহাড় আলমোড়ায় এটি স্থানান্তর করেছিলেন। তিনিই ভারতে প্রথম গম, ভুট্টা, জোয়ার, বাজরার সফল সংকরায়ন করেছিলেন। 50-এর মন্বন্তর তাকে ফলিত উদ্ভিদ গবেষণায় প্রেরণা জুগিয়েছিল। উত্তরপ্রদেশে তিনি কৃত্রিম মাশরুম চাষের সূত্রপাত ঘটিয়েছিলেন। একজন হৃদয়বান পুরুষ, দরিদ্র বুভুক্ষু মানুষের জন্য তিনি কাজ করেছিলেন এবং পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। ভারতে তিনি সবুজ বিপ্লবের অন্যতম প্রাণ পুরুষ। তার মৃত্যুর পরে 1974 সালে উত্তরপ্রদেশ সরকার আলমোড়ার গবেষণা কেন্দ্রটি কেন্দ্রীয় সরকারের ICAR-কে হস্তান্তর করেছিল এবং তার নতুন নামকরণ হয়েছিল বিবেকানন্দ পার্বত্য কৃষি অনুসন্ধানশালা। রবীন্দ্রনাথের যে পল্লী পুনর্গঠনের ভাবনা আর গান্ধীজির গ্রামীণ উন্নয়নের ভাবনার মধ্যে ফারাক ছিল। রবীন্দ্রনাথ মনে করেছেন যে বিশ্ব প্রকৃতিতে যে সৃষ্ট পরিমণ্ডল,
তারই অংশ হিসাবে গ্রাম তাকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে হবে। আর গান্ধীজি তিনি গ্রামকে একটি স্বয়ং শাসিত অংশ বা রিপাবলিক হিসাবে মনে করেছেন এবং সেই গ্রামে স্বরাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রতিটি গ্রাম হবে স্বয়ং সম্পূর্ণ, আত্মনির্ভর, অথচ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এমনই স্বরাজ। রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কেমন না, সভ্যতা মানে তিনি বুঝতেন সবার মধ্যে আপনাকে পাওয়া। সভ্যতা মানে হলো সবার মাঝে আপনাকে খুঁজে পাওয়া, সকলের মধ্যে নিজেকে উপলব্ধি করা। তাই স্বরাজের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে তার জনসমবায় সৃষ্ট যে জীবন সেটি। আর গান্ধীর স্বপ্ন গ্রাম জীবনের সংস্কার। রবীন্দ্রনাথের চাওয়া লোকালয়কে সমগ্র করে তোলা। খুব সংক্ষেপে আলোচনা করব গান্ধীর পরিকল্পিত গ্রাম বিকাশের কথা। তিনি রামরাজ্য ধারণার পক্ষপাতী ছিলেন এবং সেই ধারণাটি আদর্শ সমাজ ব্যবস্থা যেটা গান্ধীজি মনে করেছেন। গান্ধী রামরাজ্যকে বলছেন নৈতিক ক্ষমতার উপর ভিত্তি, নৈতিক ক্ষমতার উপর ভিত্তি করে মানুষের সার্বভৌমত্ব, সেটিই হলো রামরাজ্য। এই পরিকল্পনায় রাম হচ্ছেন গড, ঈশ্বর বা নিজের আভ্যন্তরীণ কণ্ঠ। গান্ধীজি একটা গণতান্ত্রিক সামাজিক ব্যবস্থায় বিশ্বাস করতেন যেখানে মানুষই সর্বোচ্চ। গান্ধীজি বলছেন যে শিল্পায়ন শুধুমাত্র কয়েকজনকে সাহায্য করে, উইল লিড টু কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার। শিল্পায়ন গ্রামে সক্রিয় শোষণ বা প্যাসিভ এক্সপ্লয়টেশনের দিকে নিয়ে যায়, জনশক্তিকে প্রতিস্থাপিত করে, তাই বেকারত্ব বাড়ায়। তাই তিনি বলছেন গ্রাম এবং কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে। তারা গ্রামবাসীর চাহিদা পূরণ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং গ্রামের স্বয়ংসম্পূর্ণতা সহজ হবে। গান্ধীজি তার যে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে ট্রাস্টিশিপ বা বিশ্বাস, সেই নীতির উপরে জোর দিয়েছেন। এরপর আমরা আলোচনা করব দত্তপন্ত ঠেঙ্গড়িজির কথা। ভিশনারি আর্কিটেক্ট, রাষ্ট্র ঋষি দত্তপন্ত ঠেঙ্গড়ি, যিনি ভারতীয় কিষাণ সংঘের প্রতিষ্ঠাতা, যিনি গ্রাম সংসদকে সমৃদ্ধশালী রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। তার কারিগর স্বনির্ভর কৃষি, স্বনির্ভর কৃষক, সমৃদ্ধ পরিবার, বিকশিত গ্রাম এবং আত্মনির্ভর ভারত, এটিই ছিল দত্তপন্ত ঠেঙ্গড়িজির মূল মন্ত্র, গ্রাম বিকাশের মূল মন্ত্র। তারই যোগ্য নেতৃত্বে, যোগ্য উত্তরসূরিতে ভারতীয় কিষাণ সংঘ আজ বিশ্বের সর্ববৃহৎ কৃষক সংগঠনের তকমা পেয়েছে। তো এই ভারতীয় কিষাণ সংঘ তিনি কেন করলেন? গ্রাম বিকাশের জন্য করলেন, গ্রাম উন্নয়নের জন্য করলেন, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত অবস্থার উন্নতির জন্য কৃষকদের একত্রিত করলেন, সংগঠিত করলেন, কৃষি শিল্পের সক্রিয়তা বৃদ্ধি করে জীবন জীবিকার জন্য, টিকে থাকার জন্য, স্থায়ী পথ খুলে দেওয়ার জন্য তিনি তাদের সংঘবদ্ধ করলেন। কৃষি প্রযুক্তিতে নতুন প্রবর্তন, যা উন্নয়ন যা হচ্ছে, পদ্ধতি যা আসছে, কৃষকদের জন্য সম্প্রসারণ করার কথা বললেন। কৃষিজীবী মানুষকে উৎসাহিত করবার জন্য সংগঠন করলেন। পাশাপাশি সনাতনী যে জ্ঞান, পুরাতনী যে জ্ঞান ভাণ্ডার, কৃষি কলা কৌশল দীর্ঘদিনের, সেই পদ্ধতিগুলো গুরুত্ব আরোপ করে তার সঙ্গে আধুনিক যে প্রযুক্তি, তার মেলবন্ধন তিনি ঘটালেন।
এবং তিনি যেটি করছেন, পরিবেশ নিরাপত্তার ব্যবস্থা করছেন, যাতে মাটির উর্বরতা বজায় থাকে, জল যাতে দূষিত না হয়, বীজ পাওয়া যায়, পুরনো বীজ, তার যে বৈচিত্র্য যাতে হারিয়ে না যায়, গবাদি পশু, উদ্ভিদ, জৈব বৈচিত্র্যে কোনো সংকট ঘনীভূত না হয় তার চেষ্টা করছেন। প্রচলিত যে দেশীয় পুরাতন কৃষি পদ্ধতি সেগুলোকে সংরক্ষণ করতে বলছেন, হারিয়ে না যায়, তার পরীক্ষণ হবে, উদ্ভাবন হবে, উন্নতিকরণ হবে এবং উপযোগী যে দেশীয় জ্ঞান সেটি যাতে পেটেন্ট কেউ না নেয়, কোনো সুবিধাবাদী ব্যক্তি বা সংগঠন, তার জন্য তিনি চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অধ্যয়ন এবং কৃষি ভ্রমণ, কৃষকদের নিয়ে প্রদর্শনী, আলোচনা সভা, মিলন উৎসব সেটি করবার কথা বলছেন। শোভাযাত্রা, প্রশিক্ষণ এবং ভারতীয় গোবংশ এবং অন্যান্য যে প্রাণীকুল যেটি কৃষির সঙ্গে সম্পর্কিত, তার সংরক্ষণ, তার সমৃদ্ধির কথা তিনি চেষ্টা করছেন এই সংগঠন তৈরির মাধ্যমে। ভারতীয় কৃষক এবং কৃষি শ্রমিকদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। জমি, জল, শক্তি, সম্পদ, বাস্তুতন্ত্র যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের যথাযথ ব্যবস্থার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য গ্রহণ কিভাবে কৃষকরা করবেন তার দিশা দেখাচ্ছেন। উন্নত সেচ ব্যবস্থাপনা, সেচে জলের অপচয় যাতে রোধ হয় এবং তার জন্য যে নানান সাজ সরঞ্জাম পদ্ধতি উদ্ভাবন, তার সম্প্রসারণের জন্য তিনি চেষ্টা করেছেন। এবং এসবই একটি কৃষি প্রধান দেশের গ্রাম বিকাশের যোজনা বলে আমরা মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে দেশে অনেক মানুষের মধ্যে স্বদেশী ভাবনা নেই, সংস্কৃতির সংরক্ষণ নেই, তাদের মধ্যে আন্তর্জাতিকতার যে মানস সিংহাসন মজবুত হয়েছে, কোথায় স্বাবলম্বনের বেড়া দিতে হবে, কোথায় দেশ রক্ষার জন্য আত্মবলিদান করতে হবে, সেই নির্দেশ নেই তাদের মধ্যে, মতাদর্শে, তাদের মস্তিষ্কে। তাদের ভরকেন্দ্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশে কোনো শক্তির মন্ত্রগুপ্তি শপথের মধ্যে তারা কিন্তু ভারতবর্ষে বসবাস করলেও প্রকৃত অর্থে ভারতবাসী নয়। তাদের সঙ্গে যে দেশব্রতী মানুষ, প্রভেদ কোথায়? রাষ্ট্রবাদী মানুষ তারা মনে করেন আগে দিয়ে বেড়া, তবে ধরো গাছের গোড়া। দেশকে আত্মনির্ভরতা দিয়ে, অর্থনৈতিক সুরক্ষা দিয়ে, প্রতিটি জীবন বৃক্ষকে বাঁচিয়ে রাষ্ট্রীয় বেড়া দিতে হয়। যে বর্তমান যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে স্বদেশী জাগরণ, তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সকল ভারতবাসীকে। প্রথম যে আয়োজন হওয়া উচিত সেটি হলো পুঞ্জীভূত যে ধার আছে, মানসিক ধার আছে, বিদেশি শাসনের যে ধার আছে, তা মেটানোর কার্যক্রম। আমাদের মন থেকে বিদেশি চিন্তা চেতনা দূর করতে হবে, এতদিনের মানসিক বোঝা দূর করতে হবে। স্বদেশী ঘরানার মানস চর্চা প্রয়োজন, তার সমৃদ্ধি দরকার, তার বিকাশ দরকার, তার সম্ভাবনা দেখা দরকার। সেটি কি হয়েছে তার সুলুক সন্ধান দরকার। এটিই হবে আমাদের নিত্যকর্ম। আমরা যারা জাগরণের পুরোহিত, আমরা যারা দেশীয় জাগরণের প্রচারক, আমাদের কাজ এটিই হবে যে স্বদেশী চিন্তা চেতনা। স্বাবলম্বী যে ভারত, তার একটা বৃহৎ মানে সেটি হলো ভারতের গ্রামগুলোকে যথাসম্ভব উৎপাদনে, আয়োজনে, জীবনচর্যায় আগের মতোই স্বাবলম্বী করা। যেটা নেহেরু জামানায় রুশ মডেলে আইটিআই ধাঁচের কিছু কারিগর বানিয়ে তাদের শিল্প কারখানায় পাঠিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। গ্রামের মানুষ আর কামারের জিনিস কিনল না, কুমোরের তৈরি পাত্র তারা দৈনন্দিন জীবনে কাজে লাগালো না। গ্রামের স্যাকলার ব্যবসা উঠে গেল, মুচিতা জুতো বানানো বন্ধ করে দিল। সবাই ছুটল কলের জিনিস কিনতে, শহরের দোকানে গেল।
বহুজাতিক কোম্পানির জুতোতে দেশ ছেয়ে গেল। কি প্রয়োজন তার? প্রয়োজন যে ভারত মনস্ক দেশীয় উদ্যোগপতিদের উদ্যম, ব্যক্তিগত উদ্যম হতে পারে, প্রাতিষ্ঠানিক উদ্যম হতে পারে, কিন্তু তার মধ্যে সততা থাকতে হবে। নানা রকম উৎপাদন, দেশীয় উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে। যে জিনিস খুব সহজে হয়, সুলভে হয়, কম প্রযুক্তিতে হয়, কম পুঁজির ব্যবহারে হয়, ক্ষুদ্র উদ্যোগপতিরা যা তৈরি করতে পারেন সেটাই গ্রামে হবে, শহরে হতে পারে, দেশ জুড়ে তৈরি হোক। আর যেটি বিষয়, কৃষি পণ্য তো বটেই, জীবনচর্যা প্রতিটি ক্ষেত্রে, মানস চর্চার প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বন আনতে হবে। আমাদের যে সামগ্রীর ব্যবহার, সেখানে স্বাবলম্বন। কৃষির ক্ষেত্রে স্বাবলম্বিতা মানে কি? বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে স্বাবলম্বন। বীজ নীতি এমন হওয়া উচিত যাতে কৃষক চাষের কাজে নিজের বীজ নিজেই তৈরি করে নিতে পারে, কোনো বহুজাতিক কোম্পানির কাছ থেকে বীজ কিনতে সে বাধ্য না হয়, এতে বীজের খরচ কমে। বহুজাতিক সংস্থা কোনো চাষিকে দিয়ে জোর করে কোনো কিছু চাষ করাতে পারে না। এটি যদি হয় তাহলে বন্ধ করা দরকার। যে কৃষকের বীজ উৎপাদন করা সম্ভব নয়, সরকারি খামারগুলো স্থানীয়ভাবে তাদের জন্য বীজ উৎপাদনের ব্যবস্থা করবে। কোনো বীজ খামারই অতীত থাকবে না। প্রয়োজনে কৃষকের জমিতে পার্টিসিপেটারি সিড প্রোডাকশন, বীজ উৎপাদনের ব্যবস্থা হবে। প্রজনন বীজ যুক্ত হবেন, এর সঙ্গে কৃষক যুক্ত তো থাকবেন, সিড সার্টিফাইং অফিসার যুক্ত থাকবেন। এবং রাসায়নিক সারের জন্য যে প্রচুর ব্যয় হয়, খরচ হয়, বিদেশি নির্ভরতা আছে, সেটিকে বন্ধ করতে হবে। জৈবিক চাষাবাদের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার যথাসম্ভব কমিয়ে শূন্যে আনতে হবে। এবার আলোচনা করব যে সাম্প্রতিক কৃষি আইনের মাধ্যমে দেশের গ্রাম বিকাশের সুযোগ আছে কিনা। পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েই বলি, রাজ্যে 96% ক্ষুদ্র প্রান্তিক চাষি, গড় পর্তায় তাদের বার্ষিক আয় মোটে 48,000 টাকা। ভারতীয় কৃষকদের যে গড় বার্ষিক 78,000 টাকা, তার থেকে ঢের কম। পশ্চিমবঙ্গের চাইতে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কৃষকের আয়ও বেশি। ফসল কাটার পরে ব্যবস্থাপনার বিস্তর অভাব আছে রাজ্যে। বিপণন তার পরিকাঠামোর সুযোগ নগণ্য। তাই গ্রাম বিকাশ করতে হলে কৃষকের আয় বাড়াতে হবে। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের দারিদ্র্য যদি দূর করতে হয়, অর্থনৈতিক উন্নয়ন যদি সাধন করতে হয়, তাহলে ফসলের বাজার তৈরি করতে হবে, ফসলের দাম পাওয়ার ব্যবস্থা করতে হবে। ফসল লাগানোর সময় চুক্তিবদ্ধ চাষে নিশ্চিত হওয়া যাবে যে কতটা মূল্য কৃষক পেতে পারে। নতুন যে কৃষি আইন, সেখানে এই সুযোগ আছে। আর যেটি হচ্ছে, গ্রাম বিকাশ করে হাজার হাজার ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন তৈরি করে কৃষকদের একত্রিত করে ফসলের দাম পেতে যাতে সুবিধা হয়, দর কষাকষি যাতে সম্ভব হয়, এফপিও বা ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন তৈরি করিয়ে কেন্দ্রীয় সরকার সেই কাজটিই করতে চলেছেন। এবার বিচার করে দেখব যে 34 বছর পর যে নতুন জাতীয় শিক্ষানীতি, সেখানে কৃষি শিক্ষা, গ্রাম বিকাশ কতটা সম্ভব হবে। এই যে নিউ এডুকেশন পলিসি 2020, এটি গ্রাম বিকাশের বাস্তব জীবনের ভিত্তির উপরে নির্মিত হয়েছে বলে মনে হয়েছে। শিক্ষাকে সর্বাঙ্গীন জীবন বিকাশের উপযোগী করে তোলার জন্য ভোকেশনাল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে এখানে। মেকলের নীতি অনুসরণ করে আগে কেরানি তৈরি হতো, সেটি নেই। সনাতন ভারতে কিশোর কিশোরীরা বাবা মার কাছ থেকে পিতামহের যে পেশাগত দক্ষতা, সেটি গ্রহণ করত নানান ক্ষেত্রে। পরিবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, সেখানে সনাতনী পেশা শিক্ষার কথা রয়েছে। স্কিল এবং পেশাভিত্তিক শিক্ষা, ক্লাস 6 থেকে ভোকেশনাল ট্রেনিং পাবে তারা। তার অন্যতম কৃষি এবং গ্রাম বিকাশের নানান যে আঙ্গিক। দ্বিতীয় যে কথাটি বলতে হয়, সেটি হলো
একটি বড় রদবদল হয়েছে স্কুল এডুকেশানে। তাতে বেশি উপকৃত হয়েছে গ্রাম বাংলার শিশুরা। এদের প্রথা মাফিক যে অনুশীলন এতদিন শুরু হতো 6 বা 7 বছর বয়সে, কিন্তু শহরে দেখেছি যে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী তারা বিগত 3-4 দশকে 3-4 বছর বয়স থেকে বিদ্যাশিক্ষা লাভ করবার সুযোগ পাচ্ছে। অর্থাৎ যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় যে কিশোরয় শিশু কচিকাচারা তারা প্রথমেই এই 3 বছর পিছিয়ে থাকছিল, সেটাকে এড়িয়ে যাওয়া গেল। অর্থাৎ বৈষম্য গোড়াতেই কেটে গেল। শিক্ষা সূচনাতে সবাই সমান হলে। এবার যেটি বক্তব্য, আমার কথা প্রায় শেষের দিকে চলে এসেছি। ভিক্ষা দিয়ে নয়, ভর্তুকি দিয়ে মানুষকে ভিখারি বানিয়ে কিন্তু গ্রাম বিকাশ সম্ভব নয়। স্বামীজি বলছেন নতুন ভারত বেরুক। কোথা থেকে বেরুক? লাঙল ধরে, চাষার কুটি ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্যে থেকে বেরুক, সব জঙ্গল থেকে, পর্বত থেকে। এরা 1000 বছরের অত্যাচার সহ্য করেছে, পায়ের নিচে পদদলিত হয়েছে। রবীন্দ্রনাথ বলছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। গ্রাম বিকাশ মানে পুরো গ্রামকে মুক্ত করা। ভিক্ষা দিয়ে কাউকে মুক্ত করা যায় না, মানুষের মতো বাঁচানো যায় না। সকলকে শিক্ষা দিতে হয়, পরিষেবা দিতে হয়, গ্রাম জুড়ে আনন্দের হাওয়া বইতে দিতে হয়। গান বাজনা কীর্তন পাঠ চলবে, রামায়ণ মহাভারতের পাঠ হবে, সেই ট্র্যাডিশন সমানে চলবে। এই কাজ কিন্তু টুকরো করে করলে হবে না, একলা আমি করলে হবে না, একলা কেউ করলে হবে না। একতাই বল। একলা মানুষ টুকরো মাত্র, মানুষে মানুষে মিলতে হবে, তবে ভরসার জায়গা তৈরি হবে, তবে এই কাজ হবে, তবে গ্রাম বিকাশ হবে। 50 জন জোট বাঁধলে ভরসার জায়গা তৈরি হবে। আর এর জন্য যেটি দরকার সেটি হলো দেশকে জানা, নিজের দায়িত্ব কর্তব্য এড়িয়ে কেবল ভিক্ষার অধিকার প্রাপ্তি নয়, আত্মবিশ্বাস আর শক্তিতে যতক্ষণ আমরা দেশকে জয় না করতে পারবো ততক্ষণ কিন্তু এদেশ আমার নয়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন আজ শুধু 1 লাখ চাষির চাষ করবার দিন নয়, আজ তার সঙ্গে বিদ্বানকে, বৈজ্ঞানিককে যুক্ত করতে হবে। বিদ্বান, বৈজ্ঞানিক কৃষির জন্য, কৃষকের জন্য, কৃষক বান্ধব হয়ে সত্যি কি এগিয়ে আসবেন? কৃষিতে অজস্র দালাল রয়েছেন, তারা কি এই কৃষকদের সঙ্গে না এসে দালাল বান্ধব হয়ে কাজ করবেন? এটি কিন্তু আজ কোটি টাকার প্রশ্ন। সকলকে নমস্কার, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ভারত মাতার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, দেশ মাতৃকার প্রতি আমার প্রণাম। বন্দে মাতরম, জয় হিন্দ।